Hello, my dear students. Welcome to another new chemistry class for class 9 and class 10. So, students, আমরা দ্বিতীয় চ্যাপ্টার পড়তেছি। গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। মোমবাতি প্রজ্বলন এবং মোমের তিন অবস্থা। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগ হলো হাইড্রোকার্বন। মোমের প্রজ্বলনে আমরা মোমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থায় দেখতে পাই। মোমবাতিতে মোমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। ওকে, এই দিকটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। মোম মূলত হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ, মানে এখানে হাইড্রোজেন আর হচ্ছে কার্বন থাকে, মানে মোমের যে রাসায়নিক সংকেত, অথবা এটাকে আমরা ভেঙে বিশ্লেষণ করলে কি পাবো, হাইড্রোজেন আর কার্বন পাবো। তো এই দুইটা মৌল দিয়ে মূলত মোম গঠিত হয়, সেজন্য এটাকে হাইড্রোকার্বনের মিশ্রণ বলা হয়। দেখো, হাইড্রোকার্বন কি, হাইড্রোজেন আর কার্বন মিলে গঠিত জৈব যৌগ। ওকে, আর এটাকে একটা জৈব যৌগ। যৌগ মানে যৌগ দুই প্রকার, জৈব এবং অজৈব। মোম হচ্ছে জৈব যৌগ। ওকে, ওই তরল মোম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। দেখো, ফার্স্টে যখন আমরা ওই সুতার মধ্যে আগুন জ্বালাই, তখন মোমটা নর্মালি যেভাবে থাকে সেটা হচ্ছে মোমের কঠিন অবস্থা। আগুন জ্বালালে ওই তাপে ফার্স্টে মোমটা গলে গিয়ে তরলে পরিণত হয়। এই তরলটা আবার আগুনের তাপে বাষ্পে পরিণত হয়। তাহলে এখানে আমরা তিনটা পর্যায়ে দেখতে পাচ্ছি, যে কঠিন থেকে তরল, তরল থেকে তারপর বাষ্প। তারপর দেখো, অতঃপর ওই বাষ্পীয় মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। দ্যাট মিনস কি হয়, যখন মোম আগুনের সাথে বিক্রিয়া করে তখন হয় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, CO2 প্লাস কি হয়, পানি উৎপন্ন হয়। ওকে, মানে জলীয় বাষ্প হচ্ছে পানি। তাহলে দেখো, অক্সিজেন গুলো কোথা থেকে আসছে, বাতাস থেকে আসছে। ওকে, বাতাসের অক্সিজেন। তো কার্বনের সাথে অক্সিজেন যোগ হয়েছে, হাইড্রোজেন, যেহেতু মোম হচ্ছে কি কার্বন আর হাইড্রোজেনের যৌগ, এই দুইটা ছিল মোমের মধ্যে। এই অক্সিজেন গুলো কি বাতাস থেকে এখানে কানেক্ট হয়েছে এই দুটার সাথে। ওকে, তরল মোমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিন মোমে পরিণত হয়। দেখো, মোমগুলো যে গলে গলে পড়তেছে এদিক দিয়ে, তারপর কি এখানে আমরা দেখতে পাই কঠিন হয়ে যায়, তাই না? মানে এগুলো আবার গলার পর নিচের দিকে পড়ে ঠান্ডা হয়ে আবার কঠিনে পরিণত হয়। অর্থাৎ তাপের প্রভাবে মোমের কঠিন, তরল ও গ্যাসীয় এই তিন অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। শুরুতে আমরা যেটা দেখতে পেলাম, ফার্স্টে গলে যায়, গলে তরল হয়, তরল থেকে আবার মানে বাষ্প হয়। তো আমরা তিন অবস্থায় দেখতে পাই। ওকে, এখন দেখো গলন ও স্ফুটন, মেল্টিং এন্ড বয়েলিং। তাহলে গলন ও স্ফুটনের সংজ্ঞাটা ফার্স্টে চলো দেখে নেই। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তো যদি তোমাদেরকে একটা শর্ট কোশ্চেন, মানে জ্ঞানমূলক কোশ্চেন আছে, গলনাঙ্ক কাকে বলে, তাহলে তোমরা এখান থেকে লিখবে। ওকে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। তো এখানে গলনাঙ্কের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কিন্তু অনেক সময় পরীক্ষায় চলে আসে, সেটা তোমরা ভালোভাবে শিখে নিবে। ওকে, তাহলে এটা চলো ফার্স্ট টাইম বুঝিয়ে দিই তোমাদের। আচ্ছা, আগে এদিকটা দেখো, প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন এক বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0°C। ওকে, তাহলে এই দিকটা টোটালটা বুঝো। এক বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে নর্মাল যে আমাদের বাতাসের চাপ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপ। যদি আমি দুই বায়ুমণ্ডলীয় চাপ বলি 2, তাহলে এটা কেমন হবে, সাপোজ তোমার হাতের উপর যদি একটা বড় একটা ট্রাক আমি দিয়ে ট্রাকের ওজন চাপাই দিই, তাহলে তোমার, তাহলে কি তখন তুমি দুই দুই এটিএম চাপ, মানে দুই বায়ুমণ্ডলীয় চাপ ফিল করবে। এক তো এমনিতে নর্মালি রয়েছে, এটা আমরা ফিল করি না যদিও, আর আমার শরীরের ভিতরের চাপ আছে, বাইরের চাপ, দুটা মিলিয়ে দুটাকে নিষ্ক্রিয় করে দেয়। নর্মালি এক এটিএম চাপ হচ্ছে, বড় একটা ট্রাক যদি তোমার হাতের উপর মানে ছোট একটা জায়গার মধ্যে মানে রাখা হয়, যে পরিমাণ ওজন অনুভব করবে সেটা হচ্ছে 1 বায়ুমণ্ডলীয় চাপের সমান। আর এখানে বরফের গলনাঙ্ক 0°C বলতে কি বোঝানো হয়েছে, যখন বরফ 0°C আসে, নর্মালি তো বরফ 4°, 5°, 10°, 100° থাকতে পারে। তো 0°C যখন আসে, তখন কি এটা গলতে শুরু করে, গলে তরলে পরিণত হয়। তো যতক্ষণ পর্যন্ত, সাপোজ একটা বরফের খন্ড তুমি নিলে এতটুকু, এটা যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণটা মানে গলে
পানিতে মানে তরল পানিতে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর তাপমাত্রা 0 ডিগ্রি থাকবে। সাপোজ আমরা বরফকে তাপ প্রদান করতেছি, যতক্ষণ পর্যন্ত গলে পানি না হবে ততক্ষণ পর্যন্ত এটা কি 0 ডিগ্রি থাকবে, সেটি হচ্ছে গলনাঙ্ক। আরো দেখো, সাপোজ অন্য একটা পদার্থ সাপোজ কঠিন রয়েছে, এটাকে আমরা তাপ দিতেছি, সাপোজ ওইটার তাপমাত্রা গলনাঙ্ক ধরে নাও 5 ডিগ্রি, তাহলে যখন আমরা তাপ প্রয়োগ করবো, সাপোজ শুরুতে এটা ছিল 2 ডিগ্রি, তো আমরা যদি এটাকে পাঁচ ডিগ্রিতে নিয়ে এসে তাপ প্রয়োগ করতে করতে, তো তখন কি হবে, 5 ডিগ্রিতে আসার পর যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ পদার্থটা কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা তাপ দিলেও পদার্থের তাপমাত্রা বাড়বে না, ওই 5 ডিগ্রিতে থাকবে। কারণ কি, ওই 5 ডিগ্রি হচ্ছে পদার্থের গলনাঙ্ক। সম্পূর্ণ পদার্থ গলার পর তারপর থেকে আবার তাপমাত্রা বাড়তে থাকবে, সেই হচ্ছে বিষয়। তারপর দেখো, তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। তাহলে আমরা গলনাঙ্ক কি বুঝলাম, কঠিনকে তরল আর তরলকে যদি গ্যাস করা হয় তখন কি এটা হয় স্ফুটন। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলি। তাহলে স্ফুটনাঙ্কের সংজ্ঞাটা তোমরা এখান থেকে দেখতে পেলে, সো এটা ভালোভাবে শিখে নিও, কারণ এগুলা এক্সামে কিন্তু এগুলা আসে। তো এই স্ফুটনাঙ্ক কাকে বলে, গলনাঙ্ক কাকে বলে, এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপর দেখো, প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100°C। স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম ঘনীভবন। স্ফুটনের জন্য তাপ দিতে হয়, ঘনীভবনের সময় তাপ সরিয়ে নিতে হয়। তো ঘনীভবন কি, আমরা যদি বাষ্পকে তরল করতে চাই তো কি করতে হবে, তাপ সরিয়ে নিতে হবে। তাহলে যদি সাপোজ ধরে নাও জলীয় বাষ্পের টেম্পারেচার 120 ডিগ্রি, তো এটা 20 ডিগ্রি যদি আমরা হ্রাস করি তাহলে 100 ডিগ্রিতে চলে আসবে। তো 100 ডিগ্রিতে আসার পর এটা এই বাষ্পটা তরল হতে শুরু করবে, এই হচ্ছে বিষয়। আর পানিকেও চাইলে আমরা বরফ করতে কিভাবে, ওটাকে 0 ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপর বরফ হওয়া স্টার্ট করবে। ওকে, এখানে দেখো পানির স্ফুটনাঙ্ক এখানে 100 ডিগ্রি, এটা বলতে আমরা মূলত কি বুঝি, যদি আমরা নর্মাল টেম্পারেচার কক্ষ তাপমাত্রা একটা পানি ধরো 25 ডিগ্রিতে রয়েছে, সেটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে এটা তাপমাত্রা বাড়তে থাকবে, বাড়তে 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 একসময় 100 ডিগ্রিতে পৌঁছাবে। পৌঁছানোর পর 100 ডিগ্রি পৌঁছানোর পর এটা বাষ্প শুরু করবে। তখন তুমি যতই তাপ দাও না কেন পানির তাপমাত্রা কিন্তু তখন আর বাড়বে না, 100 থেকে 101 ডিগ্রি হবে না। তো সম্পূর্ণ পানিটাই 100 ডিগ্রিতে জলীয় বাষ্প হয়ে যাবে, একটু কমতে কমতে জলীয় বাষ্প মানে বাষ্পে পরিণত হতে হতে সম্পূর্ণ পানিটা শেষ হয়ে যাবে। তারপর যে জলীয় বাষ্পটা আছে ওই বাষ্পটার টেম্পারেচার বাড়বে। পানির টেম্পারেচার, আমরা তরল পানির টেম্পারেচার 100 ডিগ্রি থেকে বাড়াতে পারবো না, কারণ 100 ডিগ্রিতে গেলে এটা ফুটে যায়, মানে স্ফুটনাঙ্ক স্টার্ট হয়। তো তখন আমরা চাইলেও আর যত তাপ দেই এটার তাপমাত্রা বাড়াতে পারি না। ওকে স্টুডেন্টস, নেক্সট ক্লাসে আমরা পরীক্ষা নং 4 এখান থেকে স্টার্ট করব, কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। ওকে, তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দাওনি, ফেসবুক পেজে ফলো দিয়ে দাও, এবং যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি এখনই করে ফেলো। পাশাপাশি তোমরা চাইলে আমার ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।